নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাসে প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের উপর আমরা পড়াশোনা করি এবং শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নিয়ে নাড়াঘাটা পড়াশোনায় নয়, কিভাবে এক্সাম হলে আমি সেগুলো হ্যান্ডেল করব, কিভাবে কোয়েশ্চেন টাইপ আমি শর্টকাট মেথডে আমি হ্যান্ডেল করব, এই সমস্ত কিছু খুঁটিনাটি থাকে আপনাদের জন্য। এই মুহূর্তে কেমিস্ট্রি ক্লাসে রয়েছি, রাইস এডুকেশনের টিচার স্যার অনির্বাণ রায় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার আজকের টপিক কি রয়েছে? আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব, যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ আর কি বিষয়। আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করে এসেছি বা দেখেছি সেগুলো প্রত্যেকটাই মোটামুটি কিন্তু WBCS এবং জেএনকমের বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট। আজকের যে চ্যাপ্টারটাও ঠিক সেরকমই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে, বিশেষ করে যারা রেলের অ্যাসপিরিয়েন্ট, যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, যে কোনো RRB গ্রুপ ডি হোক বা NTPC হোক, সামনেই আছে পরীক্ষা, তো তাদের জন্য বলবো আজকের যে টপিকটা সেটা কিন্তু খুবই একটা ভাইটাল টপিক। ওকে, তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী। এই যে পর্যায় সারণী, এটা তোমরা ছোটবেলাতেও পড়ে এসছো। আমি ব্যাপারগুলোকে নিয়ে আরেকবার তোমাদের সাথে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে ওয়ান লাইন ইনফরমেশন। পরীক্ষার যদি বিগত দিনের কোশ্চেন তোমরা স্টাডি করতে বসো তাহলে দেখবে সেখানে আলটিমেটলি এই রেল ওরিয়েন্টেড পরীক্ষা বলো বা WBCS প্রিলিমস বলো, মেন্স বলো, এই যে এলিমেন্টগুলোকে নিয়ে যে ওয়ান লাইন ইনফরমেশন, এখান থেকে কিন্তু আলটিমেটলি কোশ্চেন আসে, খুব আসে। তো আলটিমেটলি আমরা সেই জায়গাটায় আসবো, তার আগে আমরা এই টেবিলটা সম্পর্কে একটু ধারণা রাখবো। এই পিরিয়ডিক টেবিলটার বেসিক হিস্ট্রি পার্টটাকে একটু আমাদের জানতে হবে, তারপর আমরা স্টেপ ওয়াইজ আলটিমেটলি এই এলিমেন্টগুলোর যে ওয়ান লাইন ইনফরমেশন সেই দিকটার মধ্যে আসবো। তো দেখো, এই যে পিরিয়ডিক টেবিল, এই জিনিসটার কথাটার অর্থ কী, পর্যায় সারণী বলতে আমরা কি বুঝি? আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা পড়েছিলাম। অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসটা পড়তে গিয়ে সেখান থেকে আমরা অ্যাটমগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম এবং এই যে একটার পর একটা যত দিন যাচ্ছে, যত আমরা এগোচ্ছি, সায়েন্স যত ডেভেলপ করছে, আমরা সেখান থেকে এলিমেন্টগুলোকে নিয়ে কিন্তু আলটিমেটলি চর্চা করছি এবং নতুন নতুন অনেক অনেক এলিমেন্টের সন্ধানও আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই এলিমেন্টগুলোকে তো কোথাও রাখতে হবে, যেখানে সেখানে তো রেখে দিলে হবে না। কিছু এলিমেন্ট আছে যারা অন্যের সাথে সিমিলার প্রপার্টি শো করে, কিছু এলিমেন্ট আছে যেগুলো ভ্যারি করে। তাহলে কারা সিমিলার প্রপার্টি শো করছে, কারা ভ্যারি করছে, ওয়াই, কেন তারা সিমিলার প্রপার্টি শো করছে বা কেন তারা ভ্যারি করছে, এই সমস্ত কিছুকে আমরা একটা কালচারের মধ্যে রাখলাম, এই সমস্ত কিছুটাকে আমরা একটা নখদর্পণের মধ্যে রাখলাম এবং সেটার জন্যই আমাদের এই টেবিলটা। এই যে টেবিলটা, এই টেবিলটাকে ভালো করে বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই একটা পিরিয়ডিক টেবিল সামনে রাখতে হবে। একটা পিরিয়ডিক টেবিল সামনে নিয়ে বসো এবং আলটিমেটলি সেখান থেকে আমি যে যে কথাগুলো বলবো সেগুলোকে তোমরা ম্যাচ করতে পারবে। খাতা পেন নিয়ে থাকবে, আমি অনেকগুলো ইনফরমেশন কিন্তু তোমাদের আজকে বলবো। তো দেখো, এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিলটা প্রথম আলটিমেটলি যিনি তৈরি করার একটা উদ্যোগ নিয়েছিলেন, যদি আমরা হিস্ট্রিটাকে দেখি, প্রাচীন ইতিহাস যদি ঘাটা শুরু করি, তাহলে প্রথম এই টেবিলটাকে নিয়ে যিনি আলোচনা শুরু করেছিলেন বা যার হাত ধরে এই জার্নি স্টার্ট হলো, লোকটির নাম হলো ডোবেরিনার। ফার্স্ট অফ অল আমরা তাহলে প্রথম পয়েন্টটা বলবো, ফার্স্ট অফ অল the elements are classified by Dobereiner. First of all the elements are classified by the Dobereiner. এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা খুব আসে। আমরা ছোটবেলায় পড়েছিলাম ডোবেরিনারের ত্রয়ী সূত্র, ট্রায়াড রুল। এই যে ডোবেরিনার, ইনি প্রথম তার একটা নিজস্ব চিন্তাভাবনা দিয়ে, তার একটা নিজস্ব রুলের মাধ্যমে তিনি এলিমেন্টগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে সাজানোর চেষ্টা করলেন। কীরকম? সাপোজ ধরো আমরা যদি নতুন পিরিয়ডিক টেবিলটা দেখি, মডার্ন পিরিয়ডিক টেবিলটা যেটা নিয়ে আমরা পড়াশোনা করি, তাহলে সেখানটা আমরা ভালো করে লক্ষ্য করে দেখব, প্রথমেই আছে লিথিয়াম, হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপরই হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের ঠিক নিচে আছে হচ্ছে সোডিয়াম, আর সোডিয়ামের ঠিক নিচে আছে হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে আমাদের নতুন বা মডার্ন পিরিয়ডিক টেবিল, আমাদের এই সিকোয়েন্সটা দেখায়, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম। যখন এই টেবিল আমাদের কাছে আসেনি, যখন ডোবেরিনার তার নিজস্ব উদ্যোগে আলটিমেটলি এই টেবিলটাকে তৈরি করতে চাইছেন, এলিমেন্টগুলোকে সুসজ্জিত করতে চাইছেন, তখন তিনি একটা চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে এসেছিলেন। তিনি কি করেছিলেন? দেখো, লিথিয়ামের আমরা অ্যাটমিক নাম্বার ধরি 3, মাস নাম্বার ধরি হচ্ছে 6। সোডিয়ামের আমরা অ্যাটমিক নাম্বার বা আলটিমেটলি মাস নাম্বারটা এখনই ডিসক্লোজ করছি না। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা ধরি হচ্ছে 19,
এবং মাস নাম্বার ধরি হচ্ছে 39 পয়েন্ট সামথিং, তো ওটাকে অলমোস্ট আমরা 40 বলেই রিপ্রেজেন্ট করব, 40। তো এই যে ট্রায়াড রুল, এই ট্রায়াড রুলে বলা হচ্ছে যে অ্যাটমিক ওয়েটটা, এই যে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, লিথিয়ামটা হচ্ছে ফার্স্ট, আর পটাশিয়ামটা হচ্ছে ধরো থার্ড। বলছে এই যে ফার্স্ট এবং থার্ড এলিমেন্ট, এই যে ফার্স্ট এবং থার্ড এলিমেন্ট, তার যে অ্যাটমিক ওয়েট মানে কত, দ্যাট ইজ 6 অ্যান্ড 40 আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট এবং থার্ড এলিমেন্টের যে অ্যাটমিক ওয়েট 6 অ্যান্ড 40, তাহলে দুটোকে যোগ করলে কত পাই, 46। তাদের যে অ্যাভারেজটা, তাদের যে গড়টা, তাদের গড় কত হবে, 2 দিয়ে ভাগ করলে 23। দ্যাট উইল বি দ্য অ্যাটমিক ওয়েট অফ সেকেন্ড এলিমেন্ট। এই যে অ্যাটমিক ওয়েটটা আমরা পেলাম অ্যাভারেজ করে, সেটা হবে সেকেন্ড এলিমেন্টটার অ্যাটমিক ওয়েট। তার মানে আবার বলছি আমি, ভালো করে শোনো, ফার্স্ট এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট, মাঝখানে আমি সেকেন্ডটার জন্য জায়গা ফাঁকা রেখেছি। ফার্স্ট এলিমেন্ট এবং থার্ড এলিমেন্ট, তাদের যে অ্যাটমিক ওয়েট, সেই অ্যাটমিক ওয়েটের যে অ্যাভারেজ বা গড়, সেটা হবে সেকেন্ড এলিমেন্টটার অ্যাটমিক ওয়েট। তাহলে এখানে আমরা যে সেকেন্ড এলিমেন্টটা এক্স ওয়াই জেড যাই ভাবি না কেন, তার অ্যাটমিক ওয়েট হবে 23। আর আমাদের কাছে এইটুকু বিষয় জানা আছে যে অ্যাটমিক ওয়েট 23 কে দেখায়, দ্যাট ইজ সোডিয়াম। তাহলে এখানে সেকেন্ড এলিমেন্ট হিসাবে আমরা কাকে লিখব, সোডিয়ামকে। সোডিয়ামের অ্যাটমিক ওয়েটটা হবে 23, মাস নাম্বার, এই অ্যাটমিক নাম্বারটা হবে হচ্ছে 11। তাহলে এইভাবে তার এই ট্রায়াড রুলের মাধ্যমে ডোবিনার চেষ্টা করেছিলেন তার এই পর্যায় সূত্রটাকে, বা আলটিমেটলি তার এই পর্যায় সারণী বা এলিমেন্টগুলোকে একটা জায়গায় বা প্লেসে রাখতে। তোমরা একটা জিনিস প্রত্যেকে বিশ্বাস করো, সে হচ্ছে আজ একটা মানুষ যে কোনো কাজ যদি নতুন করে করতে শুরু করে, তার ভুল হওয়াটা স্বাভাবিক। আর সে ভুল করে বলেই আমরা কিন্তু আজ থেকে দীর্ঘদিন পরে গিয়ে সঠিকটা জানতে পারি। ডোবিনার তার নিজস্ব এই উদ্যোগের মাধ্যমে তিনি এলিমেন্টগুলোকে প্রথম ক্লাসিফাই করতে শুরু করেছিলেন। হ্যাঁ, প্রচুর ডিমেরিট আছে, হয়তো গুটি কয়েক এলিমেন্ট তারা এই ডোবিনারের ট্রায়াড রুলকে মানে, বেশিরভাগটাই মানে না। কিন্তু তিনি যে এই উদ্যোগটা, এই যে যাত্রাটা শুরু করেছিলেন, আজকে তার পরপরই কিন্তু নিউল্যান্ডকে আমরা পেয়েছি, তার পরপরই কিন্তু আমরা মেন্ডেলিফকে পেয়েছি, তার পরপরই কিন্তু আমরা মোজলেকে পেয়েছি, আর এইভাবেই কিন্তু একটা পিরিয়ডিক টেবিলকে আমরা পেয়েছি। আজকে তিনি যাত্রা না শুরু করলে কিন্তু আলটিমেটলি কখনোই আমরা এই পিরিয়ডিক টেবিলের ভাবনা চিন্তা মাথায় আনতাম না। সেই জন্য খুব দেয় এই কোশ্চেনটা যে ফার্স্ট অফ অল দ্য এলিমেন্টস আর ক্লাসিফাইড বাই হুম, কে করেছিলেন, তাহলে ভদ্রলোকের নাম হচ্ছে ডোবেরিনার। এবং রুলটার নাম কি বললাম, রুলটার নাম বললাম হচ্ছে ট্রায়াড রুল। এই রুলটার নাম আমি বললাম হচ্ছে ট্রায়াড রুল। স্যার আপনি এইমাত্র ডোবেরিনারের পরেই আরেকজনের নাম বললেন নিউল্যান্ড, সেই ভদ্রলোকে কি এই টেবিলের জন্য অবশ্যই কাজ করেছিলেন? একদম ঠিক, সেই ভদ্রলোকও এই টেবিলের জন্য কিন্তু কাজ করেছিলেন। আমি নিউল্যান্ডের কথায় আসব, তার আগে তোমরা যদি এই পয়েন্টটা লিখে রাখো, নেক্সট পয়েন্ট করে খাতায় লিখে রাখবে, হু গেভ আস দ্য অক্টেভ রুল। এই কোশ্চেনটা লিখে রাখো, এই কোশ্চেনটা সিজিএল বা সিএইচএসএল পরীক্ষায় এসএসসি খুব দেয়। হু গেভ আস দ্য অক্টেভ রুল, OCTAVE, অক্টেভ রুল। স্টুডেন্ট একটা জিনিস একটু মাথায় রাখো, অক্টেট যেটা তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গিয়ে পড়েছো বা কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাস করতে গিয়ে পড়েছো, অক্টেট যেটা সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন রাখার টেন্ডেন্সি, সেই কাজটা ছিল কোজেল অ্যান্ড লিউইসের। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু অক্টেভ। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পরীক্ষার হলে অক্টেট আর অক্টেভ এই দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে। এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়, খুব ভালোভাবে মাথায় রাখবে। অক্টেভ রুল এটা কিন্তু পিরিয়ডিক টেবিলের সাথে প্রযোজ্য, যেটা কে দিয়েছেন, নিউল্যান্ড। আর তোমরা যেটা পড়াশোনা করে এসছো, আমি তোমাদের ক্লাসে করিয়েছি, অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে গিয়ে পড়িয়েছি, কেমিক্যাল বন্ডিং পড়াতে গিয়ে পড়িয়েছি, সেটা ছিল কিন্তু অক্টেট। খুব সতর্ক থেকো, অক্টেট এটা ছিল কোজেল অ্যান্ড লিউইসের কনসেপ্ট, কোজেল অ্যান্ড লিউইসের কনসেপ্ট। আচ্ছা, এই অক্টেভ রুল, নিউল্যান্ডের যে অক্টেভ রুল, ভদ্রলোক কি বললেন এখানে, কি নিয়ে আলোচনা করলেন? দেখো, আমরা যদি পিরিয়ডিক টেবিলটাকে দেখি, আমি বারবার তোমাদের একটা কথা বলেছি, 1 থেকে 20 অবধি অ্যাটমিক নাম্বার কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। পরীক্ষার হলে বা পরীক্ষার কোশ্চেনে যদি 1 থেকে 20-র মধ্যে কোনো এলিমেন্ট নিয়ে কোশ্চেন দেয়, তাহলে কিন্তু সেই জায়গায় তোমাকেই সেই অ্যাটমিক নাম্বার মনে রেখে তারপর কিন্তু আলটিমেটলি করতে হবে। সেই জন্য কিন্তু অবশ্যই হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম অবধি মাথায় রেখো। তো দেখো, আমরা যদি পিরিয়ডিক টেবিলটাকে একটু লিখি, হাইড্রোজেন, হিলিয়াম, দেখো তো এইভাবেই থাকো, আলটিমেটলি তোমাদের টেবিলটা এইভাবে অ্যারেঞ্জ থাকে, হাইড্রোজেন, হিলিয়াম। আমি মডার্ন পিরিয়ডিক টেবিলটা বলছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন,
সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এইভাবে পরপর পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, এবার পরপর আলটিমেটলি 118টা এলিমেন্ট সুসজ্জিত আছে। তো এখন এই অক্টেভ রুলে নিউল্যান্ড কি বলছেন আমরা যদি পার্টিকুলার কোনো একটা এলিমেন্টকে 1 ধরে নিই, ধরো কাউকে আমি একটা 1 ধরে নিলাম, এই 1 ধরে নেওয়ার পর আমি 2, 3, 4, 5 এইভাবে 8 অবধি যাওয়ার পর যে নতুন 9 নম্বর মৌলটা আসবে সেটা কিন্তু 1-এর নিচেই বসবে। এটা ছিল নিউল্যান্ডের চিন্তাভাবনা। কি বললাম, যদি কোনো একটা এলিমেন্টকে আমি 1 ধরে নিই, তুমি যে কোনো জায়গা থেকে 1 ধরে নাও, ধরে নেওয়ার পর, এবং এটা মনে রাখবে এটা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এর জন্য প্রযোজ্য, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, ওকে, অ্যাকর্ডিং টু আওয়ার মডার্ন পিরিয়ড টেবিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পিরিয়ডের জন্য এটা হচ্ছে প্রযোজ্য। তাহলে কোনো একটা এলিমেন্টকে আমরা যদি 1 ধরে নিই এবং সেখান থেকে 8 নম্বর মৌল পর্যন্ত পৌঁছানোর পর যে নতুন 9 নম্বর মৌলটা আসবে সেটা ঠিক 1-এর নিচেই বসবে। তোমরা দেখো, আমি সাপোজ ধরলাম এই লিথিয়ামটা হচ্ছে 1, সাপোজ ধরো বললাম লিথিয়ামটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো নিয়ন হচ্ছে 8, এই নিয়ন 8 হওয়ার পর যে নতুন 9 নম্বর মৌলটা আসছে সেটা দেখো 1-এর ঠিক নিচেই বসছে। বা ধরো আমি ধরলাম কার্বন, এই কার্বনকে ধরলাম 1, তাহলে কার্বন যদি 1 হয়, ধরো এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো যে নতুন 9 নম্বর মৌলটা আসছে সেটা কিন্তু কার্বনের ঠিক নিচেই বসছে। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে নিউল্যান্ড নাম দিয়েছিলেন অক্টেভ রুল। পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেনটা দেয়, এই জিনিসটা তোমার কাছে জিজ্ঞেস করে না যে হোয়াট ইজ অক্টেভ রুল বা কি বৃত্তান্ত, এটা তোমাকে সাদা খাতায় লিখতে দেয় না। তোমাকে পরীক্ষায় যেটা জিজ্ঞেস করে এই অক্টেভ রুলটা কে দিয়েছেন, কে স্ট্রসটায়ার, তো নিউল্যান্ড গেভ আস দ্য অক্টেভ রুল। তো এই ডোবেরিনার এবং নিউল্যান্ডের পরপরই আমরা পেয়েছি আমাদের ফাদার অফ পিরিয়ডিক টেবিল। ওয়াই স্যার, কেন এনাকে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হচ্ছে, কেন ডোবেরিনার বা আলটিমেটলি নিউল্যান্ডকে বলা হচ্ছে না? তার কারণ এই ভদ্রলোক টেবিলটাকে সম্পূর্ণ করতে পেরেছিলেন গোটা 65 থেকে 68টা এলিমেন্টকে নিয়ে, 65 to 68, সব থেকে লং অ্যান্ড হিউজ নাম্বার অফ এলিমেন্ট অ্যাট দ্যাট টাইম, সেই সময়কার। কিন্তু এই নিউল্যান্ড বলো বা ডোবেরিনার বলো, এরা কাজ শুরু করেছিলেন, বাট এতগুলো এলিমেন্টকে কিন্তু একসঙ্গে সুসজ্জিত করতে পারেনি তাদের কনসেপ্টের ওপর ভিত্তি করে। তারা করা শুরু করেছিলেন এবং সেই জায়গায় গিয়ে দেখেছেন যে ওই 20টা বা 30টা এরকম হার্ডলি এসে আলটিমেটলি জিনিসটা কাজটা থমকে গেছে, অনেক ডিমেরিট আসছে, এগোচ্ছে না। প্রথম আলটিমেটলি এই মেন্ডেলিভ এই এতগুলো এলিমেন্টকে কিন্তু তার টেবিলের মধ্যে জায়গা করিয়ে দিতে পেরেছিলেন। সেই কারণে আমরা তার এই কনসেপ্টটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা এটা পড়েছি দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল যদি বলা হয় তাহলে আমরা অ্যান্সার করব মেন্ডেলিভ। দ্য ফাদার অফ পিরিয়ডিক টেবিল বললে আমরা অ্যান্সার করব হচ্ছে মেন্ডেলিভ। এখন ঘটনা হচ্ছে এই মেন্ডেলিভ যে টেবিলটা তৈরি করেছিলেন, মেন্ডেলিভের টেবিলটা ঠিক এরকম স্কোয়ার শেপের টেবিল, একদম ওল্ড, একদম প্রাচীন টেবিল, একদম স্কোয়ার শেপের একটা টেবিল ছিল। এইখান থেকে 2-1টা কনসেপ্ট তুমি মনে রাখবে। মেন্ডেলিভ যে টেবিলটা তৈরি করলেন কিসের ওপর ভিত্তি করে তৈরি করলেন? মেন্ডেলিভ যে টেবিলটা তৈরি করলেন তিনি যে কনসেপ্টের ওপর ভিত্তি করেছিলেন সেটি হলো অ্যাটমিক ওয়েট। এই অ্যাটমিক ওয়েটের ওপর ভিত্তি করে তিনি কিন্তু এই টেবিলটাকে তৈরি করেছিলেন। পরীক্ষায় কোশ্চেন দেয় মেন্ডেলিভ প্রিপেয়ার দ্য টেবিল, পিরিয়ডিক টেবিল অন দ্য বেসিস অফ, কিসের ওপর বেস করে? তাহলে তোমার অ্যান্সারটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। তিনি অ্যাটমিক ওয়েটের ওপর গুরুত্ব দিয়ে এই টেবিলটাকে তৈরি করেছিলেন। পরীক্ষায় কোশ্চেন দেয় মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটার মধ্যে কতগুলো পর্যায় আছে এবং কতগুলো গ্রুপ আছে, মানে শ্রেণী আছে। কাকে পর্যায় এবং কাকে শ্রেণী বলবো? পিরিয়ডিক টেবিলে দেখবে কিছু লাইন আছে, যে লাইনগুলো আলটিমেটলি এরকম ওপর থেকে নিচের দিকে নামে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল লাইন। পিরিয়ডিক টেবিলে কিছু লাইন আছে যেগুলো এরকম ওপর থেকে নিচের দিকে নামে, যেগুলোকে আমরা বলি ভার্টিক্যাল লাইন। এই যে ভার্টিক্যাল লাইন, এগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রুপ। লিখে রাখবে, দ্য ভার্টিক্যাল লাইন ইজ নোন অ্যাজ গ্রুপ। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল রেলের পরীক্ষায় 2000 খুব সম্ভবত 18 না 17 যে আরআরবি গ্রুপ ডি হলো সেইখানে। এই যে ভার্টিক্যাল লাইনগুলো পিরিয়ডিক টেবিলে যেগুলো ওপর থেকে নিচের দিকে সারিবদ্ধভাবে নামে, এগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রুপ। আর যে লাইনগুলো হরাইজন্টালি যায়, ঠিক এইভাবে যে লাইনগুলো এরকম হরাইজন্টালি যায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে পিরিয়ড। তাহলে পিরিয়ডটা হচ্ছে হরাইজন্টাল লাইন যেটা যাচ্ছে, আর গ্রুপটা হচ্ছে আলটিমেটলি যেগুলো ভার্টিক্যালি নামছে। তো আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে এই যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল
প্রাচীন পিরিয়ডিক টেবিল সেখানে কতগুলো এরকম পর্যায় পাবো বা কতগুলো এরকম আমরা গ্রুপ পাবো। তো আলটিমেটলি মাথায় রাখবে তার টেবিলে আমরা পিরিয়ড পাই টোটাল 7টা এবং গ্রুপ পাই টোটাল 9টা। এই 9টাকে তিনি অবশ্যই করে রোমানে রিপ্রেজেন্ট করেছে, তাই আমিও রোমানেই লিখলাম, তোমরাও রোমানেই প্রযোজ্য করবে। যখন কোনো গ্রুপ দেখবে রোমান দেওয়া হচ্ছে, ধরো 1 বা 2 বা 3 এরমভাবে রোমান দিয়ে রিপ্রেজেন্ট করছে, তুমি অবশ্যই শিওর হয়ে যাবে সেই টেবিলটা বা সেই গ্রুপটা কিন্তু অবশ্যই করে অ্যাকর্ডিং টু আওয়ার মেন্ডেলিভ। কারণ আমরা মডার্ন পিরিয়ড টেবিলে গ্রুপকে কখনোই রোমানে রিপ্রেজেন্ট করি না, আমরা 1 2 3 বা এইভাবে আলটিমেটলি রিপ্রেজেন্ট করি। ওকে, তো তার যে পিরিয়ড টেবিল সেখানে টোটাল পর্যায় বা পিরিয়ড হচ্ছে 7টা এবং গ্রুপ হচ্ছে 9টা, 9। ওকে, আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে এই যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, এই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের মধ্যে একটা গ্রুপ কিন্তু মিসিং, একটা গ্রুপ মিসিং যেটা আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলে গিয়ে পেয়েছি। কোন গ্রুপ? সেটা হচ্ছে ইনার্ট গ্যাসের গ্রুপ। তাহলে মেন্ডেলিফের এই পিরিয়ডিক টেবিল বা ওল্ড পিরিয়ডিক টেবিল যেটা, সেখানে আলটিমেটলি কোন এলিমেন্টগুলোর সন্ধান আমরা পাই না, সেটা হচ্ছে ইনার্ট। ইনার্ট গ্যাসের যে গ্রুপ, সেই ইনার্ট গ্যাসের গ্রুপের কিন্তু আলটিমেটলি আমরা এখান থেকে কোনো রকম সন্ধান পাই না। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে যে তার টেবিলে, তার এই যে প্রিপেয়ার করা টেবিল, সেখানে কোন এলিমেন্ট বা কোন গ্রুপগুলোর কোনো অস্তিত্ব নেই, দ্যাট ইজ দ্য ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের কিন্তু কোনো রকম এখানে অস্তিত্ব আমরা পাই না। তবুও আমরা তাকে ফাদার কেন বলছি? কারণ তিনি অ্যাট দ্য ফার্স্ট মোমেন্ট এতগুলো এলিমেন্টকে সুসজ্জিত করতে পেরেছিলেন অন দ্য বেসিস অফ অ্যাটমিক ওয়েট। ওকে, একদমই স্যার, বাকিটা অবশ্যই জানবো, তবে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর এই ক্লাসে ফিরছি। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন।